হ্যালো স্টুডেন্টস, আমি বিকাশ স্যার। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভার্ব অ্যান্ড ইটস টাইপ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভার্ব মানে ক্রিয়া, ইটস টাইপস অর্থাৎ ক্রিয়ার প্রকারভেদ। এটা অনেক ছাত্রের মনেই অনেক কনফিউশন তৈরি করে, অর্থাৎ কোন ভার্বটা ঠিক কি রকম, সেই কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি। প্রথমে দেখো, হোয়াট ইজ এ ভার্ব? ক্রিয়া কাকে বলে? ক্রিয়া সম্পর্কে প্রায় প্রত্যেকেরই কিছু ধারণা আছে, তবুও এই সংজ্ঞাটি দেখে নাও। A verb is a word that denotes an action or a state of being or owning something. অর্থাৎ ক্রিয়া বলতে আমরা সেই ওয়ার্ডকে বুঝি যে শব্দ আমাদের কোনো কিছু করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকা বোঝায়। কোনো অবস্থা, কোনো কাজ করা অথবা কিছু থাকা বোঝাতে যে শব্দ ব্যবহার করি তাকে আমরা ভার্ব বলি। ভার্বের মূল কাজটা কি দেখো। A verb helps in forming a sentence or a clause. ক্রিয়ার মূল কাজ হচ্ছে বাক্য অথবা ক্লজ তৈরি করতে সাহায্য করা। মনে রাখতে হবে, বাক্য বা ক্লজ কখনোই ভার্ব ছাড়া তৈরি হতে পারে না। ভার্ব থাকতেই হবে, অন্য কোনো কিছু না থাকলেও চলবে, কিন্তু ভার্ব থাকতেই হবে ক্লজ বা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। উদাহরণগুলো দেখে নাও। হি ইজ রিডিং। ইজ রিডিং, ইজ এবং রিডিং এখানে দুটো ভার্ব আছে। উই প্লে ক্রিকেট, এই বাক্যে প্লে হচ্ছে ভার্বের উদাহরণ। টু মেন টাইপস অফ ভার্বস। ক্রিয়ার প্রধানত দুটি প্রকারভেদ আছে। এক নম্বর হচ্ছে মেন বা প্রিন্সিপাল ভার্ব, যাকে আমরা মূল ক্রিয়া বা প্রধান ক্রিয়া বলে থাকি। দু নম্বর হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া বা সাহায্যকারী ক্রিয়া যাকে বলে থাকি। এগুলো সম্পর্কে আমরা জানবো এবার। মেন ভার্বস হ্যাভ মিনিং, অর্থাৎ মূল ক্রিয়া যেগুলো তার একটি নির্দিষ্ট অর্থ আছে। বাক্যে যখন সেগুলো ব্যবহার করা হবে তখন সে অর্থটা প্রকট হবে, বুঝতে পারা যাবে। মেন ভার্বস ক্যান বি ইউজড অ্যালন, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ একটা বাক্য তৈরি করতে একটি মেন ভার্বই যথেষ্ট। এর কোনো সাহায্যকারী ভার্ব থাকুক আর না থাকলেও সেই ভার্বটি মানে এই মেন ভার্ব দিয়ে একটি বাক্য গঠন করা সম্ভব। এরা স্বাধীনভাবে একটি বাক্যে ব্যবহার হতে পারে, সেই জন্য এদেরকে মেন ভার্বস বলে। যে বাক্যে একটি ভার্ব থাকে সেই বাক্যের সেটিই হচ্ছে তার মেন ভার্ব। আর একাধিক ভার্ব থাকলে অবশ্যই সবচেয়ে শেষে যে ভার্বটি থাকে সেটা হচ্ছে মেন ভার্ব। প্রথম উদাহরণটি দেখো, হি ইজ এ গুড বয়। এখানে ইজ ভার্বটি আছে। ইজ ভার্বটি কি বোঝাচ্ছে? সে হয়, হওয়া বোঝাচ্ছে। স্টেট অফ বিইং অর্থাৎ অবস্থান বোঝাচ্ছে। দেখো, স্টেট অফ বিইং মানে হচ্ছে অবস্থান, অবস্থা, সেটা বোঝাতে সাহায্য করছে ইজ ভার্বটি। সুতরাং এটা একটি ভার্ব এবং এটা মেন ভার্ব। হি হ্যাজ এ বুক। এই হ্যাজ ভার্বটি কি করতে সাহায্য করছে? দেখো, ওনিং, কোনো কিছু থাকা বোঝাতে ব্যবহার হচ্ছে। 3 নম্বর উদাহরণে দেখো, হি প্লেজ ফুটবল, ডিনোটিং এন অ্যাকশন, অর্থাৎ প্লেজ কথাটি একটি কাজ করা বোঝাচ্ছে। হেল্পিং ভার্বস। এবার হেল্পিং ভার্বস বা সাহায্যকারী ক্রিয়া সম্পর্কে জানবো। হেল্পিং ভার্বস অ্যাড টু দ্য মিনিং অফ দ্য মেন ভার্ব। বাক্যে ব্যবহার হলে হেল্পিং ভার্বসের আলাদা কোনো অর্থ থাকে না। এটা মূল ক্রিয়ার যে অর্থ সেই অর্থের সঙ্গে যোগ হয় বা সেই অর্থটাকে পরিবর্তন করতে সাহায্য করে। হেল্পিং ভার্বস হেল্প দ্য মেন ভার্বস টু ফর্ম ডিফারেন্ট টেন্সেস, ভয়েসেস অ্যান্ড মুডস। ক্রিয়ার যে মুড আছে এগুলো পরে শেখাবো। 3টে মুড হয়। ভয়েসেস তোমরা জানো, অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস। টেন্সেস, বিভিন্ন টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ইত্যাদি। এগুলো করতে আমরা সাধারণত হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার সাহায্য নিই। সিম্পল হেল্পিং ভার্বস, সবচেয়ে বেশি যে সমস্ত হেল্পিং ভার্বগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিইং, এইগুলো।
হ্যাভ ভার্বটা খুব বেশি ব্যবহার করে থাকি, হ্যাভ, হ্যাড, হ্যাজ এগুলো। আর ডু ভার্বটা খুব বেশি ব্যবহার করে থাকি, ডু, ডাজ বা ডিড এই ভার্বগুলো ব্যবহার করে থাকি। এই হেল্পিং ভার্ব এই ভয়েস বা টেন্স করা ছাড়াও প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বা নাবাচক বাক্য তৈরি করতে সাহায্য করে। বিশেষ করে ডু ভার্বটা, ডু, ডিড, ডাজ এই শব্দগুলো নাবাচক বাক্য অথবা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে সাহায্য করে। এক্সাম্পলস দেখো, হি ইজ রাইটিং এ লেটার, এখানে দুটো ভার্ব আছে, হি ইজ রাইটিং এ লেটার। সবসময় জানবে শেষের ভার্বটি, দুটো ভার্বের মধ্যে শেষের ভার্বটি, দুটো তিনটে যাই থাক, শেষের ভার্বটি হচ্ছে মূল ক্রিয়া আর তার আগের গুলো হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। উই ক্যান উইন এগেনস্ট করোনা, এখানেও দেখো তাই যে উই ক্যান উইন, ক্যান আর উইন দুটো ভার্ব আছে, ক্যান এখানে হেল্পিং ভার্ব, একে মডাল বলে। মডাল ভার্ব সম্পর্কে পরে আলোচনা করব। এটাও কিন্তু হেল্পিং ভার্ব, যেহেতু দুটো ভার্বের মধ্যে যেটা আগে থাকবে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে ক্যান এখানে হেল্পিং ভার্ব। মেন ভার্বসের যদি ভাগ করি আমরা, মেন ভার্বস আর অফ টু টাইপস, এর দুটো প্রকারভেদ আছে। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বস অলওয়েজ টেক অ্যান অবজেক্ট টু এক্সপ্রেস দ্য সেন্স ক্লিয়ারলি। ট্রানজিটিভ ভার্বের অর্থাৎ সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া, সবসময়ই এর কর্ম থাকবে, সেই জন্য এর নাম সকর্মক। কর্ম কাকে বলে? ক্রিয়াকে যদি আমরা কাকে বা কোনটি দিয়ে প্রশ্ন করি, দিয়ে কোনো উত্তর পাই, তখন সেটাকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। যেমন সে ভাত খায়, কোনটি খায়, কি খায়, ভাত খায়, ভাতটা উত্তর। তাহলে খাইটা, খাই ভার্বটি, ইটস অর্থাৎ ইটস এই কথাটি, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। পরে আরো উদাহরণ দেখবো আমরা। আই ডিড ইট, আমি ইহা করেছিলাম, কি করেছিলাম, ইহা করেছিলাম, উত্তর পাওয়া যাচ্ছে, সুতরাং ডিডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হি হেল্প মি, সে সাহায্য করেছিল, কাকে করেছিল, আমাকে, সুতরাং হেল্পটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। এবার দেখো ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলতে আমরা ঠিক কি বুঝি। ইনট্রানজিটিভ ভার্বস নেভার টেক অ্যান অবজেক্ট। অকর্মক ক্রিয়া নাম শুনেই বোঝা যাচ্ছে এর কোনো কর্ম থাকে না, অর্থাৎ যখন বাক্যে একটা ভার্ব থাকছে কিন্তু তার কোনো কর্ম থাকছে না, তখন সেই ভার্বটিকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। এক্সাম্পল দেখো, হি র্যান কুইকলি, সে খুব দ্রুত দৌড়েছিল। কোনটি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। র্যান মানে দৌড়েছিল, কি দৌড়েছিল, কোনটি দৌড়েছিল বা কাকে দৌড়েছিল, এগুলোর কোনো উত্তর পাচ্ছি না, অর্থাৎ এর কোনো কর্ম নেই, সুতরাং এটা অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। তবে মনে রাখতে হবে যে বিভিন্ন ভার্ব যেগুলো ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় বেশিরভাগ বাক্যে, কিন্তু তার সঙ্গে যদি আমরা প্রিপোজিশন বা অ্যাডভার্ব ব্যবহার করি, অনেক ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব হয়ে যায়, সেই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু ট্রানজিটিভ ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। অর্থাৎ একটা খুব সহজ কথা মনে রাখলেই চলবে, সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বস ক্যান বি ইউজড ইনট্রানজিটিভলি, অর্থাৎ সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া হিসেবে ব্যবহার হতে পারে, অ্যান্ড ভাইস ভার্সা অর্থাৎ উল্টোটাও হতে পারে, ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়া হিসেবে ব্যবহার হতে পারে। ভার্বস ক্যান বি ডিভাইডেড ইনটু, আমরা ক্রিয়াকে আরো অন্য ভাগে ভাগ করতে পারি। যেমন ফাইনাইট ভার্ব, দিস ভার্ব চেঞ্জেস ইটস ফর্ম অ্যাকর্ডিং টু নাম্বার পার্সন অফ দ্য সাবজেক্ট অ্যান্ড টেন্স, অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট থাকে বা কর্তা থাকে তার পুরুষ এবং বচন অনুযায়ী যে ভার্ব পরিবর্তিত হয় এবং টেন্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ভার্ব পরিবর্তিত হয় তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব তিনটে কন্ডিশনের উপর নির্ভর করে। বাক্যে ব্যবহৃত যে ভার্ব সেই বাক্যের কর্তা অনুযায়ী, কর্তার পুরুষ এবং বচন অনুযায়ী পরিবর্তিত হয় এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। উদাহরণগুলো দেখো, প্রথমটা হচ্ছে টেন্সের উদাহরণ, টেন্স পরিবর্তন হলে কিভাবে পরিবর্তিত হয়। হি লাইক সুইটস, হি লাইক সুইটস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স লাইকস হলো, কিন্তু টেন্স পরিবর্তন হলো, সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল, লাইকড হয়ে গেল, ভার্বটি পরিবর্তিত হলো,
তাহলে এখানে লাইকস বা লাইকড দুটোই হচ্ছে ফাইনাইট ভার্বের উদাহরণ। দ্বিতীয় ক্ষেত্রে দেখো পার্সন অনুযায়ী কিভাবে পরিবর্তিত হচ্ছে। পার্সন অর্থাৎ পুরুষ, আই প্লে ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। আই হচ্ছে উত্তম পুরুষ, হি হচ্ছে প্রথম পুরুষ বা থার্ড পার্সন। তো থার্ড পার্সন হওয়ার সঙ্গে সঙ্গে প্লেটা প্লেজ হয়ে গেল, অর্থাৎ ভার্বটি পরিবর্তিত হচ্ছে। প্লে এবং প্লেস দুটোই হচ্ছে ফাইনাইট ভার্বের উদাহরণ। ঠিক সেরকম দেখো নাম্বার অনুযায়ী, অর্থাৎ কর্তার যে নাম্বার বা বচন সেটা অনুযায়ী কিন্তু এটা পরিবর্তিত হয়। রাম প্লেজ ফুটবল, এক্ষেত্রে রাম হচ্ছে এক বচন, প্লেজ হলো। উই প্লে ফুটবল, উই হচ্ছে বহু বচন, সুতরাং প্লে হলো। এইভাবে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ভার্বটি পরিবর্তিত হয়। সুতরাং প্লে ভার্বটি এখানে ফাইনাইট ভার্বের উদাহরণ। নন ফাইনাইট ভার্ব সম্পর্কে এবার জেনে নেব। নন ফাইনাইট ভার্বস ডু নট চেঞ্জ ইন এনি কেস। নন ফাইনাইট ভার্ব যেগুলো সেগুলো কোনো অবস্থাতেই পরিবর্তিত হবে না। দে ওয়ার্ক অ্যাজ নাউন্স, অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস। ভালো করে মনে রাখবে যে নন ফাইনাইট ভার্ব সাধারণত ভার্ব হিসেবে ব্যবহার হয় কম, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় বেশি। ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে কোনো ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ব্যবহার হয় নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে। দে হেল্প মেন ভার্ব টু ফর্ম টেন্স। বিভিন্ন টেন্স তৈরি করতে অনেক ক্ষেত্রে নন ফাইনাইট ভার্বগুলো ব্যবহার হয় আর কি। দে ক্যান নেভার বি মেন ভার্বস। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যে নন ফাইনাইট ভার্বস ক্যান নেভার বি মেন ভার্বস। মূল ক্রিয়া হিসেবে, অর্থাৎ বাক্যে একমাত্র ক্রিয়া হিসেবে নন ফাইনাইট ভার্বস আমরা কিন্তু ব্যবহার করতে পারি না, ব্যবহৃত হয় না। এক্সাম্পলস দেখো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এটা হচ্ছে জিরান্ডের উদাহরণ। সুইমিংটা, সুইম হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হলো, কিন্তু এটা নাউন হিসেবে সাবজেক্টের জায়গায় ব্যবহার হচ্ছে। সাঁতার কাটা ভালো একটা ব্যায়াম। দ্বিতীয়টা দেখো, হি শ এ রানিং ট্রেন। এখানেও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা পার্টিসিপল হয়ে গেল। ভার্ব প্লাস আইএনজি হচ্ছে পার্টিসিপল। আগেরটা জিরান্ড, এটা পার্টিসিপল, কারণ এটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পার্টিসিপলটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, জিরান্ডটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের উদাহরণ। আই লাইক টু রিড, টু রিড আমি পড়তে পছন্দ করি। টু রিড ইনফিনিটিভের উদাহরণ। ইনফিনিটিভও হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের উদাহরণ মাত্র। ফার্দার ক্লাসিফিকেশন অফ ভার্বস। ভার্বের আরো অন্য অনেক ভাগ আছে, তার মধ্যে একটি ভাগ দেখো এখানে, অ্যাকশন ভার্বস বা ইভেন্ট ভার্বস। অ্যাকশন ভার্বস বা ইভেন্ট ভার্ব অর্থাৎ যা কোনো কাজ করতে বোঝায়, কাজ হচ্ছে বোঝায়, ঘটনা ঘটছে বোঝায়, তাকেই আমরা বলবো অ্যাকশন ভার্ব। ঘটনা ঘটছে, ঘটেছিল ইত্যাদি বোঝাতে যে ভার্ব আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলবো অ্যাকশন ভার্ব বা ইভেন্ট ভার্ব। অ্যাকশন ভার্বস হ্যাভ কন্টিনিউয়াস টেন্স। অ্যাকশন ভার্বকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পলস দেখো, হি ইজ রানিং ফাস্ট। মূল ভার্ব কোনটা? রানিং। রানটা কি ভার্ব? সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অবশ্যই, কারণ এটার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে এই বাক্যে। দে গো টু স্কুল। গোটা হচ্ছে এখানে ইভেন্ট ভার্ব বা অ্যাকশন ভার্ব, কারণ গো থেকে আমরা গোয়িং ব্যবহার করতে পারি, দে আর গোয়িং টু স্কুলও লিখতে পারি আর কি। তাহলে সেটা হয়ে যাবে অ্যাকশন ভার্ব, কারণ এর কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। এবার দেখো, স্টেটিভ ভার্ব, স্টেট ভার্ব বা নন প্রোগ্রেসিভ ভার্ব। অ্যাকশন ভার্বের ঠিক উল্টো এটা। এটা কোনো একটা অবস্থা বোঝায়। দিজ ভার্বস ইন্ডিকেট এ স্টেট অফ বিং। কোনো একটা অবস্থা বোঝায়, কোনো কিছুর অবস্থা বোঝায়, কোনো ব্যক্তি বস্তুর অবস্থা বোঝায়। পজেশন, কিছু থাকা বোঝায়। মেন্টাল অ্যাকশন অর্থাৎ মনে মনে কোনো কাজ করা বোঝায়, চিন্তা করা, অনুভব করা, ভাবা ইত্যাদি। অ্যান্ড সেন্সেশন, আমাদের যে অনুভূতিগুলো আছে সেই অনুভূতিগুলোকে যে ভার্ব দ্বারা আমরা প্রকাশ করি তাকে আমরা স্টেট ভার্ব বা স্ট্যাটিক ভার্ব বা নন প্রোগ্রেসিভ ভার্ব বলতে পারি। দে হ্যাভ নো কন্টিনিউয়াস টেন্স। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। এবার দেখে নেব যে এমন কিছু ভার্ব আছে যে স্ট্যাটিক ভার্বগুলো আমরা খুব ব্যবহার করে থাকি, অনেক ক্ষেত্রে ভুল ব্যবহারও করে থাকি, কিন্তু খেয়াল রাখতে হবে যে সাধারণত এই ভার্বগুলো
বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে সাধারণত এগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। ভাবগুলোর লিস্টটা মনে রাখবে: অ্যাপিয়ার, বিলং, সি হিয়ার, সি হিয়ার অনুভূতি নিশ্চয়ই বুঝতে পারছো, ফিল, সিম মনে করা, মনে মনে ভাবা, স্মেল, লুক, টেস্ট, বিকাম, হ্যাভ, কস্ট, think, need, wish, understand, realize, look, love, hate, etc. এই যে ভাবগুলো আছে, এই ভাবগুলো সাধারণত তোমরা বইয়ে পড়তে গিয়ে এর কন্টিনিউয়াস টেন্স খুঁজে পাবে না, দেখতে পাবে না। ব্যবহার হলেও জানবে সেটা ভুল, বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয় ওটা। কোনো কোনো এক্সেপশন আছে, সেগুলো পরে আলোচনা করব ডিটেলসে। তবে তোমরা এগুলো মনে রাখলেই চলবে যে এগুলো সাধারণভাবে কিন্তু কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় না। যেমন সিটার কন্টিনিউয়াস টেন্স দেখেও থাকতে পারো। আই অ্যাম সিইং হিম, অর্থাৎ তাকে আমি দেখিতেছি তা নয়। আই অ্যাম সিইং হিম মানে আই অ্যাম মিটিং হিম ফ্রিকোয়েন্টলি, তার সঙ্গে আমি প্রায়ই দেখা করতে যাই, এটা বোঝাচ্ছে। সুতরাং অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে যখন ওটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হচ্ছে। সুতরাং এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না, এটা মনে রাখবে। অন্য এক ধরনের ভার্বও আছে, দেখো, লিঙ্কিং বা কপিউলার ভার্বস। লিঙ্কিং ভার্ব মানে যোগ করতে যেগুলো ব্যবহার হয়, কপিউলার মানেও তাই। দিজ ভার্বস ডিসক্রাইব দ্য সাবজেক্ট নট ইটস অ্যাকশন। ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। অর্থাৎ এই ভাবগুলো বাক্যের যে সাবজেক্ট বা কর্তা তার সম্পর্কে কিছু বলে, তাকে বর্ণনা করে, তাকে বর্ণনা করতে ব্যবহার হয়, কিন্তু তার কোনো কাজ করা বোঝায় না, তার কোনো কর্মকে বোঝায় না। অর্থাৎ তার অবস্থা বোঝায়, তাকে বর্ণনা করতে ব্যবহার হয়, কিন্তু তার কোনো কাজ করা বোঝায় না। যে ভার্ব তাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। দে ডু নট টেক অবজেক্ট। বুঝতেই পারছো, তাদের অবজেক্ট থাকে না, অর্থাৎ তাদেরকে কাকে বা কোনটি দিয়ে যদি আমরা প্রশ্ন করি কোনো উত্তর পাবো না। বাট দে টেক সাবজেক্ট কমপ্লিমেন্ট। তারা সাবজেক্টের অর্থ কমপ্লিট করার জন্য কোনো শব্দ ব্যবহার করে, সেই শব্দগুলো তাদের সঙ্গে নেয়। অর্থাৎ এই ভার্বের সঙ্গে থাকে সেই শব্দগুলো, যে শব্দগুলো কর্তাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে, বুঝতে বা বর্ণনা করতে সাহায্য করে। এক্সাম্পলস গুলো দেখে নেবো এবার আমরা। আগে যে স্টেটিভ ভার্বগুলো দেখেছো তার মধ্যে অনেকগুলো এখানে আছে। বেশিরভাগ স্টেটিভ ভার্বই হচ্ছে কপিউলার ভার্ব বা লিঙ্কিং ভার্ব, বেশিরভাগগুলো, সবগুলো নয়। অ্যাপিয়ার, বি, বিকাম, সিম, স্মেল, স্টে, সাউন্ড, টেস্ট, রিমেইন, এক্সেট্রা। এগুলো সব হচ্ছে কপিউলার ভার্ব বা লিঙ্কিং ভার্ব। উদাহরণ দেখো, হি লুকস ভেরি স্মার্ট। লুকস ভেরি স্মার্ট, তাকে দেখে খুব স্মার্ট লাগছে। এই ভেরি স্মার্ট কথাটি হচ্ছে কাকে বর্ণনা করতে ব্যবহার হয়েছে? হি কে। হি হচ্ছে কর্তা। তাহলে লুকসটি হচ্ছে ওই দুটো জিনিসের মধ্যে যোগ সাধন করছে, সেই জন্য লুকসকে আমরা বলবো কপিউলার ভার্ব বা লিঙ্কিং ভার্ব। আর ভেরি স্মার্টটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের অর্থটাকে, হি কে ঠিক বুঝতে পারছি না, ভেরি স্মার্ট বুঝতে পারছি। সুতরাং ওই ভেরি স্মার্ট কথাটি কর্তাটাকে বোঝাতে সাহায্য করছে এখানে। রাম ইজ এ ডক্টর, এখানেও সেরকম, এ ডক্টর কথাটা রামকে সেটা বোঝাতে সাহায্য করছে। ইজ ভার্বটা দুটোর মধ্যে কানেকশন করছে, কানেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। Thank you for watching this video, and don't forget to subscribe, share, comment or like this video, because many more videos like this will be coming soon, and I think you will be enjoying those videos, staying at home and being healthy. Thank you all.